আজ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলো। পুরনোতেই অনেক পুরনো তালিকা, পুরনো থাকলেন তালিকায় আজকের তৃণমূলের প্রার্থী তালিকায়, এবং আরও নতুন মুখও এলো, পুরনো নতুন মুখ এবং সংগঠনই বাজি। তৃণমূলের বাজি সংগঠন। এই বিধানসভায় প্রার্থী তালিকায় তৃণমূলের বাজি সংগঠন। এক ঝাঁক, একেবারে অভিনেতা অভিনেত্রী এরকম নেই, খেলোয়াড় এরকম নেই এবারের প্রার্থী তালিকায় কয়েকজন ছাড়া, কিন্তু এক সংগঠনেই বাজি। ইতিমধ্যেই তৃণমূলের বেশ কয়েকজন নেতা তারা নতুনভাবে প্রার্থী তালিকায় যুক্ত হয়েছেন। মন্ত্রী বাদ পড়েছেন তাজমুল হোসেন, এছাড়াও ৭৪ জন বাদ পড়েছেন এই তালিকা থেকে। নতুন মুখ বেশ কয়েকজন এবং ১৪৫ জনকে রেখে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত প্রার্থী তালিকায়। আজকে তৃণমূলের কি প্রার্থী তালিকা হয় সেই নিয়ে যথেষ্ট রাজনৈতিক মহল কৌতূহল ছিল, এবং ভবানীপুর থেকে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও ঘোষণা করা হলো। তৃণমূলের ১৫ জন বিধায়কের আসন বদল হয়েছে, যেমন ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছে ডোমকলে। ৭৪ জন বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। পুরনো নতুনে ভারসাম্য তৃণমূলের তালিকা। সরাসরি চলে যাব প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের ২০১৬ এবং ২০২১ বা লোকসভা নির্বাচনেও একাধিক একঝাঁক অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় তাদেরকে আমরা দেখেছি প্রার্থী তালিকায়। এবার সংগঠনেই কি বাজি ধরছে তৃণমূল কংগ্রেস? দেখো, তৃণমূল কংগ্রেসও তাদের যে সাংগঠনিক দিক থেকে তার খোল নলচে বদল নিয়ে আসতে চলেছে, কার্যত সেটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং আগামী দিনে শাসক দল, বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আগামী দিনে রাজনীতি করার ক্ষেত্রে তারা তাদের যে সাংগঠনিক ভিত্তিকে মজবুত করে সংসদীয় ক্ষেত্রে বৃহত্তর পরিসরে পা রাখতে চায়, সেটাই প্রার্থী তালিকার মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসে এসেছিলেন এমন অনেকজন সেলিব্রিটি বুক, যারা সংস্কৃতি জগতের হোক বা অন্যান্য জগৎ থেকে আসার, যারা সমাজের বিশিষ্ট, যাদেরকে সোকল সেলিব্রিটি বলে আখ্যা দেওয়া হয়, তারা অনেকেই ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রবেশ করে তারা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন। কিন্তু বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে তুমি ২০১১ প্রসঙ্গের কথা বললে, আমি আরো ২ বছর পিছিয়ে যাচ্ছি। ২০০৯ লোকসভা থেকে ২০২৬ বিধানসভা নির্বাচন পর্যন্ত ১৮ বছরে দেখতে পাওয়া গিয়েছে যে প্রত্যেক কটা নির্বাচনকে কেন্দ্র করে তার ভিন্ন রকম রাজনৈতিক অঙ্ক তৈরি হয়। এবং বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকেই নির্বাচনে বা ভোটের মুখে লড়াই করতে হচ্ছে, তাতে তারা মনে করছে যে সাংগঠনিক ক্ষেত্রে যারা শক্তিশালী, যারা সংগঠনের কাজ সম্পর্কে অভিজ্ঞ, এমন মুখকে সামনে নিয়ে এসে লড়াই করতে হবে। ফলে নতুন এবং পুরনোর ভারসাম্যে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা তৈরি করা হলো। চমক রাখা হয়েছে সাংগঠনিক ক্ষেত্রেই, যারা সংগঠনের কাজে দক্ষ, যারা সংগঠনের কাজ প্রার্থী মানে বিধায়ক বা সাংসদ হিসাবে থেকেও কাজ করে গিয়েছেন, তাই সেই মুখকেই বাছাই করে নিয়ে এসে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। এই নতুন পুরনো ভারসাম্যের কথা তুমি বললে, এই নতুন পুরনো ভারসাম্যের মধ্যে আমরা দেখছি ৭৪ জন বিধায়কের নাম বাদ গেল, নতুন মুখ বেশ কয়েকজন এবং ১৫ জনের আসন বদল হলো। এই নতুন পুরনো ভারসাম্যে আমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছিলেন যে তৃতীয় প্রজন্ম তৈরি তৃণমূলের। এইখানেই কি এইবার এই ২০২৬ থেকেই শুরু হলো আর এক প্রজন্ম তৈরির কাজ? দেখো, আজকে উনি প্রার্থী তালিকা প্রকাশে সাংবাদিক সম্মেলনে আমার প্রশ্নেরই একই উত্তর তিনি আজকেও দিয়েছেন, যে তারা বলেছেন যে তৃণমূল কংগ্রেস তারা নতুন প্রজন্মকে তারা তৈরি করতে চান, এবং নতুন প্রজন্মের ক্ষেত্রে যাদেরকে তৈরি করছেন তারা সাংগঠনিক ক্ষেত্রে কাজ করছে, তারা দলের কাজ গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করে আসছে। এবং সে কারণে তৃণমূল কংগ্রেস মনে করেছে যে এদেরকে যদি বিধানসভাতে প্রার্থী করে জিতিয়ে আনতে পারা যায়, তাহলে আগামী দিনে সংসদীয় ক্ষেত্রে রাজনীতি করতে গেলে যে ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হয়, সেই অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলকে রাখতে পারলে তৃণমূল কংগ্রেসই আখেরে লাভজনক জায়গাতে যাবে। এবং সেই কারণেই এই নতুন মুখকে বাছাই করে নিয়ে এসে এই নির্বাচনে লড়াই করানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং যারা, যেমন দেবাংশু, তিনি একটি সংগঠনের ক্ষেত্রে দলের তিনি কাজ করছেন, বা এই যে রামমোহন রায়, রাসবিহারী হালদার, সঞ্জয় কুজুর, এছাড়া প্রচুর নাম আজকে প্রার্থী তালিকাতে রয়েছে যারা নতুন মুখ হিসেবেও রয়েছেন। বা কলকাতা পুরসভার কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী, তাকে যেমন নিয়ে যাওয়া হয়েছে। তারা কিন্তু দলের কাজ বিভিন্ন রকম ভূমিকাতে গত কয়েক বছর ধরে বিভিন্ন রকমভাবে সামলেছেন বা সামলাচ্ছেন। ফলে এই মুখগুলোকেই প্রার্থী তালিকাতে নিয়ে আসে সাংগঠনিক ভিত্তি আসলে তাদের কতটা শক্তিশালী এবং নতুনদেরকে তারা কতটা গুরুত্ব দেয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। বেশ, তুমি সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ২০২৬-এ ২২৬-এরও বেশি আসন পাবে তৃণমূল।
আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতবো, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে রাজ্যে যাব। ভবানীপুরে আপনার কেন্দ্রে অভিষেক লিস্টে পড়ে দিয়েছে, আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে, আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। আর নন্দীগ্রামের শুভেন্দু ভার্সাস পবিত্র কর তিনি বিজেপি থেকে আজই যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে। নন্দীগ্রামের প্রার্থী হিসেবেও ঘোষণা করা হলো পবিত্র করের নাম। পবিত্র কর শুভেন্দু ঘনিষ্ঠ, 2021-এ শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছেন, আজকে তৃণমূলে যোগ দিলেন। সাধারণ মানুষের যে চাহিদা আমরা পূরণ করতে ব্যর্থ হচ্ছি বিজেপিতে থেকে। আমরা কথা দিচ্ছি, কথা রাখতে পারছি না, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো প্রতিশ্রুতি রক্ষা হচ্ছে না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা কথা বলতেছে সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করতেছি। আমি আমার কাজ করব। হেভি ওয়েট আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা যেভাবে করেছেন, উনি সর্বভারতীয় রাজনীতি করে, রাজ্য রাজনীতি করে, আমি কিন্তু নন্দীগ্রামের রাজনীতি করি। নন্দীগ্রামে আমার জন্মভূমি, সেই হিসাবে আমি আমার লড়াই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা জয়লাভ করে ক্ষমতায় আসতে পারি, অবশ্যই আমরা আসবো, সে তো আস্থা রাখছি। আর শুভেন্দু অধিকারী ভার্সাস পবিত্র কর, শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন দেখুন। আগে তো শুনেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন নন্দীগ্রামের মেয়ে, কিন্তু আজকে দেখা গেল যে নন্দীগ্রামে কেউ নেই। এই এত বলেছিলেন লোডশেডিং এর জয়, তো আজকে তৃণমূলের প্রার্থী তো প্রমাণ করে দিল জয়টা কিসের ছিল। আর যখন নৌকো ডুবে যায় তখন মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। নন্দীগ্রামে গোটা পূর্ব মেদিনীপুরে তৃণমূলে অনেক আগেই ডুবেছে, তো সেই কারণে শেষ মুহূর্তে একটু চেষ্টা করছে। আজ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলো। পুরনোতেই অনেক পুরনো থাকলেন তালিকায়, আজকের তৃণমূলের প্রার্থী তালিকায়, এবং আরও নতুন মুখও এলো, পুরনো নতুন মুখ এবং সংগঠনই বাজি, তৃণমূলের বাজি সংগঠন। এই বিধানসভায় প্রার্থী তালিকায় তৃণমূলের বাজি সংগঠন এক ঝাঁক। একেবারে অভিনেতা অভিনেত্রী এরকম নেই, খেলোয়াড় এরকম নেই এবারের প্রার্থী তালিকায় কয়েকজন ছাড়া, কিন্তু এক সংগঠনেই বাজি। ইতিমধ্যেই তৃণমূলের বেশ কয়েকজন নেতা তারা নতুনভাবে প্রার্থী তালিকায় যুক্ত হয়েছেন। মন্ত্রী বাদ পড়েছেন তাজমুল হোসেন, এছাড়াও 74 জন বাদ পড়েছেন এই তালিকা থেকে। নতুন মুখ বেশ কয়েকজন এবং 145 জনকে রেখে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত প্রার্থী তালিকায়। আজকে তৃণমূলের কি প্রার্থী তালিকা হয় সেই নিয়ে যথেষ্ট রাজনৈতিক মহল কৌতূহল ছিল, এবং ভবানীপুর থেকে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও ঘোষণা করা হলো। তৃণমূলের 15 জন বিধায়কের আসন বদল হয়েছে, যেমন ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে পাঠানো হয়েছে ডোমকলে। 74 জন বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। পুরনো নতুনে ভারসাম্য তৃণমূলের তালিকা। সরাসরি চলে যাব প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের 2016 এবং 2021 বা লোকসভা নির্বাচনেও একাধিক একঝাঁক অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় তাদেরকে আমরা দেখেছি প্রার্থী তালিকায়। এবার সংগঠনেই কি বাজি ধরছে তৃণমূল কংগ্রেস? দেখো, তৃণমূল কংগ্রেসও তাদের যে সাংগঠনিক দিক থেকে তার খোল নলচে বদল নিয়ে আসতে চলেছে, কার্যত সেটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং আগামী দিনে শাসক দল, বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আগামী দিনে রাজনীতি করার ক্ষেত্রে তারা তাদের যে সাংগঠনিক ভিত্তিকে মজবুত করে সংসদীয় ক্ষেত্রে বৃহত্তর পরিসরে পা রাখতে চায়, সেটাই প্রার্থী তালিকার মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসে এসেছিলেন এমন অনেকজন সেলিব্রিটি বুক, যারা সংস্কৃতি জগতের হোক বা অন্যান্য জগৎ থেকে আসার
যারা সমাজের বিশিষ্ট, যাদেরকে সোকল সেলিব্রিটি বলে আখ্যা দেওয়া হয়, তারা অনেকেই ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রবেশ করে তারা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন। কিন্তু বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে তুমি 2011 প্রসঙ্গের কথা বললে আমি আরো 2 বছর পিছিয়ে যাচ্ছি। 2009 লোকসভা থেকে 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত এই 18 বছরে দেখতে পাওয়া গিয়েছে যে প্রত্যেক কটা নির্বাচনকে কেন্দ্র করে তার ভিন্ন রকম রাজনৈতিক অঙ্ক তৈরি হয়। এবং বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকেই নির্বাচনে বা ভোটের মুখে লড়াই করতে হচ্ছে, তাতে তারা মনে করছে যে সাংগঠনিক ক্ষেত্রে যারা শক্তিশালী, যারা সংগঠনের কাজ সম্পর্কে অভিজ্ঞ, এমন মুখকে সামনে নিয়ে সেই লড়াই করতে হবে। ফলে নতুন এবং পুরনোর ভারসাম্যে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা তৈরি করা হলো। চমক রাখা হয়েছে সাংগঠনিক ক্ষেত্রেই, যারা সংগঠনের কাজে দক্ষ, যারা সংগঠনের কাজ প্রার্থী মানে বিধায়ক বা সাংসদ হিসেবে থেকেও কাজ করে গিয়েছেন, তা সেই মুখকেই বাছাই করে নিয়ে এসে প্রার্থী করলো তৃণমূল কংগ্রেস। এই নতুন পুরনো ভারসাম্যের কথা তুমি বললে, এই নতুন পুরনো ভারসাম্যের মধ্যে আমরা দেখছি 74 জন বিধায়কের নাম বাদ গেল, নতুন মুখ বেশ কয়েকজন এবং 15 জনের আসন বদল হলো। এই নতুন পুরনো ভারসাম্যে আমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছিলেন যে তৃতীয় প্রজন্ম তৈরি তৃণমূলের। এইখানেই কি এইবার এই 2026 থেকেই শুরু হলো আর এক প্রজন্ম তৈরির কাজ? দেখো, আজকে উনি প্রার্থী তালিকা প্রকাশে সাংবাদিক সম্মেলনে আমার প্রশ্নেরই একই উত্তর তিনি আজকেও দিয়েছেন, যে তারা বলেছেন যে তৃণমূল কংগ্রেস তারা নতুন প্রজন্মকে তারা তৈরি করতে চান এবং নতুন প্রজন্মের ক্ষেত্রে যাদেরকে তৈরি করছেন তারা সাংগঠনিক ক্ষেত্রে কাজ করছে, তারা দলের কাজ গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করে আসছে এবং সে কারণে তৃণমূল কংগ্রেস মনে করেছে যে এদেরকে যদি বিধানসভাতে প্রার্থী করে জিতিয়ে আনতে পারা যায় তাহলে আগামী দিনে সংসদীয় ক্ষেত্রে রাজনীতি করতে গেলে যে ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হয় সেই অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলকে রাখতে পারলে তৃণমূল কংগ্রেসই আখেরে লাভজনক জায়গাতে যাবে এবং সেই কারণেই এই নতুন মুখকে বাছাই করে নিয়ে এসে এই নির্বাচনে লড়াই করানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং যারা যেমন দেবাংশু, তিনি একটি সংগঠনের ক্ষেত্রে দলের তিনি কাজ করছেন, বা এই যে রামমোহন রায়, রাসবিহারী হালদার, সঞ্জয় কুজুর, এছাড়া প্রচুর নাম আজকে প্রার্থী তালিকাতে রয়েছে যারা নতুন মুখ হিসেবেও রয়েছেন, বা কলকাতা পুরসভার কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী, তাকে যেমন নিয়ে যাওয়া হয়েছে। তারা কিন্তু দলের কাজ বিভিন্ন রকম ভূমিকাতে গত কয়েক বছর ধরে বিভিন্ন রকমভাবে সামলেছেন বা সামলাচ্ছেন। ফলে এই মুখগুলোকে প্রার্থী তালিকাতে নিয়ে আসে সাংগঠনিক ভিত্তি আসলে তাদের কতটা শক্তিশালী এবং নতুনদেরকে তারা কতটা গুরুত্ব দেয় সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। বেশ, তুমি সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন 2026-এ 226-এরও বেশি আসন পাবে তৃণমূল। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতবো, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল। বিজেপি ইলেকশনের পরে পিঠে পোস্টার লাগিয়ে ঘুরবে, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর এখানকার ইলেকশন হলে সারা ভারতবর্ষ বিজেপির বিরুদ্ধে কি করতে হয় সেটা আমি আমার সাধ্য মতো করব, সব রাজ্যে রাজ্যে যাব। ভবানীপুরে আপনার কেন্দ্রে অভিষেক লিস্টে পড়ে দিয়েছে, আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে, আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। আর নন্দীগ্রামের শুভেন্দু ভার্সাস পবিত্র কর তিনি বিজেপি থেকে আজই যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে। নন্দীগ্রামের প্রার্থী হিসেবেও ঘোষণা করা হলো পবিত্র করের নাম। পবিত্র কর শুভেন্দু ঘনিষ্ঠ, 2021-এ শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছেন, আজকে তৃণমূলে যোগ দিলেন। সাধারণ মানুষের যে চাহিদা আমরা পূরণ করতে ব্যর্থ হচ্ছি বিজেপিতে থেকে। আমরা কথা দিচ্ছি, কথা রাখতে পারছি না, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো প্রতিশ্রুতি রক্ষা হচ্ছে না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা কথা বলতেছে
সমস্ত কথা অক্ষরে অক্ষরে পালন করতেছি। আমি আমার কাজ করব। হেভি ওয়েট আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা যেভাবে করেছেন, উনি সর্বভারতীয় রাজনীতি করে, রাজ্য রাজনীতি করে, আমি কিন্তু নন্দীগ্রামের রাজনীতি করি। নন্দীগ্রামে আমার জন্মভূমি, সেই হিসাবে আমি আমার লড়াই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা জয়লাভ করে ক্ষমতায় আসতে পারি, অবশ্যই আমরা আসবো, সে তো আস্থা রাখছি। আর শুভেন্দু অধিকারী ভার্সাস পবিত্র কর, শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন দেখুন। আগে তো শুনেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন উনি নন্দীগ্রামের মেয়ে, কিন্তু আজকে দেখা গেল যে নন্দীগ্রামে কেউ নেই। এই এত বলেছিলেন লোডশেডিং এর জয়, তো আজকে তৃণমূলের প্রার্থী তো প্রমাণ করে দিল জয়টা কিসের ছিল। আর যখন নৌকো ডুবে যায় তখন মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। নন্দীগ্রামে গোটা পূর্ব মেদিনীপুরে তৃণমূলে অনেক আগেই ডুবেছে, তো সেই কারণে শেষ মুহূর্তে একটু চেষ্টা করছে।